দর্শক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা প্রফেসর ইউনূস সরকারের আমলে দেয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার জন্য সম্প্রতি বিএনপির সংসদে সন্ত্রাস বিরোধী আইনের যে বিল, সেই বিল পাশ করেছে এবং অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে বিএনপিও ফিরে আসতে দিতে চায়। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্য আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য। নিরুপায় বিএনপি সরকারের পাশে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটাই সত্য। বিএনপি 6টি বৃহৎ শক্তির ফান্দে পড়ে আটকে আছে। এখন বিএনপি কান্দে। পিনাকি ভট্টাচার্য তার গবেষণার মাধ্যমে স্পষ্ট করে দেখিয়েছেন যে বিএনপি সরকার ফাঁদে পড়েছে এবং তার পুতুল তারেক রহমান পাপেট সরকার। অনেকে বলছেন যে বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অনেকে বলছেন যে বোবা প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। কথা বলতে পারছি না কেন, চুপচাপ কেন? আসলে ফাঁদে পড়ে আটকে আছেন। আপনাকে যারা ক্ষমতা এসেছেন এখন তাদের কথার বাইরে কিছু করতে পারছেন না। দেখেন, দুইটা ভিডিও দেখাবো ছোট ছোট, বুঝতে পারবেন যে প্রসঙ্গটা। তারপর একটু কথা বলি, আগে একটু আপনারা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, আপনারা জানেন বিএনপি এবং 11 দলীয় জোট আপনারা ইতিমধ্যে জানেন, যারা ইতিমধ্যে বিরোধী দলের ভূমিকা পালন করতেছে। সংসদ থেকে শুরু করে রাজপথ বিভিন্ন সময় উত্তপ্ত এবং সারা বাংলাদেশ তুলফার, বিভিন্ন ইস্যুতে বিভিন্ন বিষয়ে রীতিমতো তুলফার সৃষ্টি হয়ে গেছে সারা দেশ। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমরা সবসময় চেষ্টা করি দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলে তার ধারাবাহিকতায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরার, যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে আপনারা অনেক তথ্য জানতে পারেন এবং দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার সম্পর্কে কিছু ধারণা পান। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ এবং কি বিষয় নিয়ে হতে চলেছে। তো দর্শক, আর বেশি কথা না বলে মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে আপনাকে বিনোদভাবে অনুরোধ করবো, যারা আমাদের চ্যানেলটিতে এখন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শক, আর বেশি কথা না বলে আমরা এখানে একটু সারা দেশের চলমান পরিস্থিতি সম্পর্কে একটু ধারাবাহিকভাবে বিস্তারিত দেখে আসি। সম্পূর্ণভাবে সফল হওয়ার জন্য আমরা এবার রাজপথে নামবো, সেটার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। শহীদ পরিবার, আহত যোদ্ধা, জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আমরা হয়তো অন্তর্বর্তী সরকারের সময় আপনাদের পাশে সম্পূর্ণভাবে দাঁড়াতে পারি নাই, কিন্তু তারপরে আমরা চেষ্টা করেছি সর্বাত্মকভাবে। আমরা এই সরকার জুলাই যোদ্ধাদের পক্ষে বড় বড় কথা বলে, আমরা আগে দেখতে চাই তারা অন্তর্বর্তী সরকার থেকে কি বেশি করতেছে জুলাই যোদ্ধাদের জন্য, সংস্কারের জন্য তারা কি বেশি করতেছে। জুলাই অধিদপ্তর, সেটা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন, যারা অন্তর্বর্তী সরকারের সময় করা হয়েছিল। সবগুলা জিনিস অন্তর্বর্তী সরকারের সময় তারা সেগুলাকেই কিছুটা বাস্তবায়ন করার চেষ্টা করছে। অনেক জায়গায় সেগুলাতেও তাদের অনীহা দেখা যাচ্ছে। ফলে আপনাদের প্রতি আহ্বান থাকবে, অনুরোধ থাকবে, আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি, আমরা আবারও ঐক্যবদ্ধ আছি। আমাদের দল মত নির্বিশেষে, এটা কোনো দলের বিষয় না, এটা কোনো জোটের বিষয় না, এটা বাংলাদেশকে রক্ষা করার বিষয়, জুলাই গণ অভ্যুত্থানকে রক্ষা করার বিষয়, জুলাই শহীদদেরকে তাদের যে রক্ত, সেই রক্ত যাতে ব্যর্থ না হয় সেই উদ্যোগের বিষয়। এটার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। আজকে আপনারা যারা উপস্থিত হয়েছেন সবাই হয়তো কথা বলতে পারেন নাই, কিন্তু যারাই কথা বলেছেন সকলের আমরা সমান স্পিরিট দেখেছি। সবার কথা বলার, সবার মনের ভাষাটা আমরা বুঝতে পেরেছি। আমরা আবারও ঐক্যবদ্ধ আছি, রাজপথের জন্য প্রস্তুত আছি। ইনশাআল্লাহ আপনারা সবাই প্রস্তুত আছেন। তবে আপনাদের প্রতি একটা কথা বলে শেষ করতে চাই, এবার রাজপথের আন্দোলনে আপনারা সন্তান হারিয়েছেন, কেউ পা হারিয়েছেন, কেউ হাত হারিয়েছেন। এবার আপনারা সামনে নয়, এবার আজকে এই মঞ্চে যারা বসে আছি আমরা সবার সামনের সারিতে থাকবো। গুলি আসলে বুকে আগে আমাদের গুলিতে আসবে, আমাদের বুকে আসবে। আপনারা শুধু আমাদেরকে সহযোগিতা করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা হবেই, সংস্কার প্রতিষ্ঠা হবেই। শুধু বিএনপি কেন, আরো যেই শক্তি হোক না কেন, যে কোনো পরাশক্তি আসুক না কেন, বৈদেশিক শক্তি আসুক না কেন, আমরা তাদেরকে পরাজিত করে ছাড়বো ইনশাআল্লাহ। ক্ষমতা না জনতা, ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম।
দিওয়ালি না রাজপথ, দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, ইনকিলাব ইনকিলাব। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমাদের আজকের মত বিনিময় সভার এখানে দর্শক, আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা প্রফেসর ইউনূস সরকারের আমলে দেয়া হয়েছে, সেই নিষেধাজ্ঞা দীর্ঘায়িত করার জন্য সম্প্রতি বিএনপি সংসদে সন্ত্রাস বিরোধী আইনের যে বিল, সেই বিল পাশ করেছে এবং অনেকেই ধারণা করছেন যে আওয়ামী লীগকে রাজনীতিতে বিএনপিও ফিরে আসতে দিতে চায় না। এরকম আলোচনা চতুর্দিকে ছিল। এরকম আলোচনার পরিপ্রেক্ষিতে ঠিকানা আমেরিকা থেকে যে অনলাইন প্ল্যাটফর্মটা কাজ করে এবং সেখানে জনপ্রিয় সাংবাদিক খালেদ মহিউদ্দিন কাজ করেন, ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই টকশোতে একটি পর্বে সম্প্রতি সাংবাদিক মাসুদ কামাল তার অতিথি ছিলেন এবং সেই পর্বে বিএনপির নেয়া এই সিদ্ধান্ত, সংসদের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত ব্যাপারে প্রশ্ন করা হয়েছে, জরিপ করা হয়েছে। আওয়ামী লীগের এই নিষেধাজ্ঞা কিংবা নিষেধাজ্ঞা প্রক্রিয়া জনগণ চায় কি চায় না, সেই ব্যাপারে একটা জরিপ করা হয়েছে। আমরাও আমাদের চ্যানেলে এই ধরনের প্রশ্ন নিয়ে একটা জরিপ আজকেই শুরু করছি। আপনারা চাইলে আমাদের চ্যানেলেও আপনাদের মতামত দিতে পারেন সেই জরিপ সংক্রান্ত। কিন্তু সব থেকে মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিনের চ্যানেলে এই জরিপে 35,000 লোক 1 ঘন্টার মধ্যে তারা অংশগ্রহণ করেছেন এবং বিস্ময়কর একটা রেজাল্ট এসেছে, যে রেজাল্ট দেখলে হয়তো বিএনপি সরকার তো হতাশ হবেনি, সব থেকে বেশি হতাশায় পড়বেন মেটিকুলাস ইউনূস সরকার। কি রেজাল্ট আসলো সেই জরিপের, এবং সেই জরিপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য খালেদ মহিউদ্দিন কি বলছেন, জরিপের রেজাল্ট বিষয়ে সাংবাদিক মাসুদ কামালের বিশ্লেষণ কি, আওয়ামী লীগের রাজনীতিতে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞা থাকা উচিত কি উচিত না, সাধারণ মানুষের ভাবনা কি, সাধারণ মানুষের ভাবনায় কোনো পরিবর্তন হয়েছে কিনা, চলুন একটু এই দারুণ ব্যাপারটা জেনে বুঝে দেখার চেষ্টা করি। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা নিয়ে, বিশেষ করে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা যে অধ্যাদেশের ভিত্তিতে দেয়া হয়েছিল, সেই অধ্যাদেশ বিল আকারে যখন সংসদে বিএনপি সরকার পাশ করলো, তখন ধারণা করাই হচ্ছিল যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা দীর্ঘায়িত হতে পারে। যদিও সেই ভাবনার একটা বড় পরিবর্তন দৃশ্যায়ন হয়েছে আজকে, যখন আওয়ামী লীগের সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে মাত্র 6 দিনের মাথায় জামিন দেয়া এবং জামিনের 4 ঘন্টার মাথায় তাকে কারামুক্ত করার ঘটনা আমরা দেখেছি। সে ভিন্ন আলাপ, কিন্তু ওই আলাপে ফিরে যাই যে জরিপটা মানে এই প্রসঙ্গে যে মানে অধ্যাদেশ বিল আকারে পাশ করা এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার দীর্ঘ প্রক্রিয়ায় যাওয়া, এই ব্যাপারে জনগণের মতামত জানতে চাওয়া হয়েছিল খালেদ মহিউদ্দিনের ঠিকানায় এই অনুষ্ঠানে, ঠিকানায় খালেদ মহিউদ্দিন এই অনুষ্ঠানে। সেখানে 35,000 জনগণ অংশগ্রহণ করলেন 1 ঘন্টার সেই অনুষ্ঠানে এবং 35,000 জনগণের মধ্যে বেশি সংখ্যক জনগণ আওয়ামী লীগের নিষেধাজ্ঞা চান না, এই সিদ্ধান্ত সমর্থন করেন না, এমন মতামত দিয়েছেন। এবং সেই পার্সেন্টেজ যদি দেখা যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি খালেদ মহিউদ্দিনের সেই ঠিকানাতে জরিপে 57% মানুষ বলেছেন আওয়ামী লীগের নিষেধাজ্ঞা তারা চান না, 43% মানুষ বলেছেন নিষেধাজ্ঞা তারা চান। মজার ব্যাপার যেটা, সেটা হচ্ছে খালেদ মহিউদ্দিন 2020 সাল থেকে ডয়েসে ভেলে শুরু করেছেন। ডয়েসে ভেলে 2020 সালের সম্ভবত ফেব্রুয়ারির 28 তারিখে, আমি যদি ভুল না করি, সেই সময় তিনি শুরু করেছেন এবং সেখান থেকে আমেরিকায় ঠিকানায় এসেছেন 2026-এর এপ্রিলের 7 তারিখ পর্যন্ত। এই অনুষ্ঠানটা রেকর্ড হয়েছিল 7 তারিখে। নিরুপায় বিএনপি সরকারের পাশে আমিরে জামাত, বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, অনেকটা অবিশ্বাস্য মনে হচ্ছে, এটাই সত্য। বিএনপি 6টি বৃহৎ শক্তির ফান্দে পড়ে আটকে আছে। এখন বিএনপি কান্দে। পিনাকি ভট্টাচার্য তার গবেষণার মাধ্যমে স্পষ্ট করে দেখিয়েছেন যে বিএনপি সরকার ফাঁদে পড়েছে এবং তার পুতুল তারেক রহমান পাপেট সরকার। অনেকে বলছেন যে বাক প্রতিবন্ধী প্রধানমন্ত্রী, অনেকে বলছেন যে বোবা প্রধানমন্ত্রী জনাব শিশু মুক্তিযোদ্ধা তারেক রহমান। কথা বলতে পারছেন না কেন, চুপচাপ কেন? আসলে ফাঁদে পড়ে আটকে আছেন। আপনাকে যারা ক্ষমতায় এসেছেন এখন তাদের কথার বাইরে কিছু করতে পারছেন না। যারা ক্ষমতায় এনেছে তাদের দালালি করতে হচ্ছে, তাদেরকে চাটতে হচ্ছে।
তো দর্শক, আমির জামাত বলেছেন আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না বাংলাদেশ। এখন বাংলাদেশ বিএনপি নেতৃত্বে আন্তর্জাতিক প্রভাবমুক্ত হতে পারছে না। এর মানে কি বিএনপি সরকার স্বাধীন নয়, নিরুপায়। আন্তর্জাতিক বিভিন্ন গোষ্ঠীর ফাঁদে পড়ে আছে। একটা স্বাধীন সার্বভৌম দেশের সরকার থাকবে স্বাধীন, তারা আবার অন্যের প্রভাবে থাকবে কেন? যেমন দলিল দেখেন, এই যে বিএনপি নিরুপায়। আরে ভাই, বিএনপিকে আমরা গালি দেই কেন? তেল সংকট, কেন চায়না রাশিয়া থেকে তেল আনতে পারছে না, কেন জুলাই সনদ বাস্তবায়ন করছে না, কেন গোমত্তাদারি বাতিল করেছে? আরে তারা তো ধরা ফাঁদে, নিরুপায়। এই জন্য জামাত বিএনপিকে শক্তি যোগাচ্ছে, আমির জামাত শক্তি যোগাচ্ছেন, বলছেন যে আপনারা নিরুপায়, স্বাধীন নয়, এবং সরাসরি বিএনপিকে দায়ী করছে না। বলছে যে বাংলাদেশেই এখন পর্যন্ত আন্তর্জাতিক প্রভাব মুক্ত হতে পারেনি, আসুন আমরা সবাই মিলে প্রভাব মুক্ত করি। এর মানে বিএনপি সরকারকে শক্তি যোগাচ্ছে জামাত। তো দর্শক, আমির জামাতের আগেও বলেছেন, আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। এই যে প্রভাব মুক্ত হতে পারছে না বাংলাদেশ, কেন, কার ফাঁদে, এটা জনগণের জন্য, জামাত শিবির জনতার জন্য বোঝা জরুরি। মনে রাখবেন, 6টা বৃহৎ শক্তির ফাঁদে পড়ে আছে বিএনপি, তাদের কথা চলতে হয়। আর এই কারণেই আমরা বিএনপিকে গালি দিই যে কেন গোমাতাজি বাতিল করেছে, অমুক তমুক। কারা? প্রথম হচ্ছে আমেরিকা। আমেরিকার কনসার্নের বাইরে বিএনপি সরকার কিছুই করতে পারছে না। এই যে ইরানের উপর ইসরায়েল আমেরিকা হামলা করলো, ইসরায়েল যেখানে জড়িত, বাংলাদেশ তো চোখ বুঝে ইসরায়েলের বিরুদ্ধে বিবৃতি দেবে, কারণ ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই। সেইখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করা হলো, শিক্ষা প্রতিষ্ঠানে হামলা করা হলো, হসপিটালে হামলা করা হলো, সিভিলিয়ানদের উপর হত্যাযজ্ঞ চালিয়ে ইসরায়েল আমেরিকা ভয়াবহ যুদ্ধাপরাধ করলো, জেনেভা কনভেনশন লঙ্ঘন করলো। তারপরেও তার বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারলো না, বরং ইসরায়েলের পক্ষ নিয়ে বিবৃতি দিতে হলো। এটা কি ইচ্ছায় দিয়েছে? এটা কি জিয়াউর রহমান, তারেক রহমানের জিয়াউর রহমান খালেদা জিয়ার রক্ত যে তারেক রহমানের শরীরে, এটা কি তার আদর্শের কথা? না। এর মানে কি ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে কি বলতে হবে ওটা ঠিক করে দিবে ইসরায়েল আমেরিকা, কারণ আমেরিকা ক্ষমতা এনেছে বিএনপি। অতএব আমরা যতই বলি, যতই আশ্চর্য হই, আমেরিকার কথার বাইরে একটা টু শব্দ বিএনপি সরকার করতে পারে না। দলিল তো দিলাম। এরপরে হচ্ছে ভারত। এই যে 6 বৃহৎ শক্তির একটা হচ্ছে আমেরিকা, একটা হচ্ছে ভারত। এই যে দেখেন, 72 সংবিধানের পক্ষে বিএনপিকে কথা বলতে হচ্ছে, অথচ বিএনপি 72 সংবিধানের সবচেয়ে বড় শত্রু। জামাত শত্রু না, কারণ জামাত অতীতেও ক্ষমতায় আসেনি, এবারও ক্ষমতায় আসেনি। 72 সংবিধানকে যা করেছে, ধর্ষণ করেছে বিএনপি, জামাত তো করার সুযোগই পায়নি। তো সেইখানে বিএনপিকে এখন 72 সংবিধানের পক্ষে বলতে হচ্ছে, অথচ বিএনপির স্ট্যান্ড ছিল 72 সংবিধানকে ছুঁড়ে ফেলা, এবং ছুঁড়ে ফেলেছিল। জিয়াউর রহমান এসে সর্বপ্রথম 72 সংবিধানকে ছুঁড়ে ফেলেছিল। দেখেন, 2টা ভিডিও দেখাবো ছোট ছোট, বুঝতে পারবেন যে প্রসঙ্গটা। তারপর একটু কথা বলি, আগে একটু আপনারা দেখেন। মানে কনক চাপা কোথায় ছিল? কনক চাপা কে ছিল? কনক চাপা বিএনপি সমর্থক একজন শিল্পী, এটা জানতাম। এখন দলে কি কন্ট্রিবিউশন আছে না আছে জানি না, কিন্তু এই সংরক্ষিত নারী আসনে নমিনেশন পাওয়া নিয়ে একটা অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়েছে। দেখেন, আরেকটা ভিডিও দেখাই। বুঝতে পারছেন, দলের অফিসের সামনে, সম্ভবত গুলশান অফিস হতে পারে অথবা পল্টন, যাই না। সালাউদ্দিন আহমেদ যেহেতু এখন খুবই গুরুত্বপূর্ণ অবস্থান তার দলের ভেতরে, সংসদে, তো তার কাছে ভিড় করার চেষ্টা করছে, মানে নমিনেশনের ব্যাপারে কথা বলার চেষ্টা করছে। সবই এই যে সংরক্ষিত নারী আসন 36টা পাবে বোধহয়, মোট 50টার মধ্যে 36টা বিএনপি পাবে। সংখ্যাটা অনেক বেশি। 36 জনের জন্য অনেকেই কম্পিটিশন করতেছে। প্রতিনিয়ত অনুরোধ আমিও পাচ্ছি, বলে ভাই আমার নামটা একটু বলেন। তো এর মধ্যে আসলে কেউ কেউ আছে যে হওয়ার মতন, হওয়া উচিত। এখন এই যে 36 জনকে বাছাই করা বুদ্ধিমত্তার সাথে, কনক চাপা এবং বেবি নাজনীন আলোচিত মুখ, তারা শিল্পী, একসময় কবি শিল্পী, এখন
রেগুলার শিল্পী না, বরং এখন দলের সাথে তারা অ্যাটাচড। ওইভাবে বলা যাবে না যেভাবে মমতাজ আওয়ামী লীগের এমপি হয়ে নিজে ডুবলো, দলকেও ডুবালো, কারণ তার প্রতি একটা সবার একটা আগ্রহ ছিল এবং এমপি হওয়ার পরও তিনি গান গাইতেন, কিন্তু ওই যে তারপরে কিন্তু যেহেতু বিভক্ত হয়ে গেল, একটা দলের দিকে চলে গেল, সুতরাং তার অবস্থানটার অবনতি ঘটলো এবং এখনো কারাগারে আছে। দুঃখজনক এগুলি। শিল্পীদের তারেক রহমান তো বলেছেন যে শিল্পী, সাহিত্যিক, কবি, সাংবাদিক সবাই পেশাদারিত্বের সাথে তার নিজের পেশায় ভালো করুক, রাজনীতি করা উচিত না পেশাদার সাংবাদিক, শিল্পী কারোর। কিন্তু কেউ যদি মনে করেন, এটা তো তার আবার স্বাধীনতা, যদি সে মনে করেন যে না, সে পেশার এমন একটা পর্যায়ে চলে গেছে, এখন সেই পেশায় সে নিয়মিত না, তাহলে সে রাজনীতি করতে পারেন। সেই হিসেবে বেবি নাজনীন, কনক চাপা ভালো চুজ, কারণ তারা যদি কথা বলেন তারা অনেক মানুষকে প্রভাবিত করতে পারবেন। কিন্তু ওই যে যেই রাজপথের লড়াকু যেই নারী কর্মীরা, নেত্রীরা, তাদের অধিকার আছে। এখন এই সিলেকশনটা খুব গুরুত্বপূর্ণ। এখানে বায়াসড না হয়ে তো যদি দর্শক, ভালো আপনারা সিলেকশনটা হয়, আপনারা ভিডিওর যারা কিছু পার্লামেন্টে অংশ কথা বলেন, আমি ভিডিওটা থেকে বুঝতে পেরেছেন দেশের যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতা, তাই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কে কোথা থেকে, কোন জায়গা থেকে বা কোন জায়গা থেকে আজকে ভিডিও দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের চ্যানেলের সাথে থাকুন, সাবস্ক্রাইব করে। দেখুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।